নিজেকে একটি কথা দিয়ে দিন শুরু করো। আমি আজকে গত দিনের থেকে ভালো করব। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করছি, যেখানে প্রশ্নবিচিত্রার মডেল 11 আমরা এর আগে 10 পর্যন্ত করেছি। তার মাঝে আমরা দুটো ক্লাস সাঁতরা এবং অভিনব টেক্সট বইয়ের পরীক্ষামূলক রাসায়নিক বা যেটি আমরা তড়িৎ প্রবাহ ও রাসায়নিক পরীক্ষা নামে জানি, ওই চ্যাপ্টারের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আমরা মডেল 11 নিয়ে শুরু করতে যাচ্ছি। ওকে, তো আজকে আমাদের ক্লাসে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10-এর জন্য মানে তোমাদের জন্য সোম বুধ শুক্র এবং 9-এর মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটা ক্লাস পেয়ে যাবে। ওকে, আর আজকে আমাদের এই ক্লাসের মধ্যে প্রথমত কোশ্চেন গ্রুপ এর প্রথম কোশ্চেন। এখানে কোশ্চেনটি একটা ম্যাথ রয়েছে, তো এর অ্যান্সারটি কিভাবে হবে আমরা নেক্সট পেজে এখানে দেখে নেব। ওকে, কোশ্চেনটি বলছে এসটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত? 1, 2, 3, 4। তো এর সঠিক অ্যান্সারটি আমরা একটু দেখে নিই। আমরা জানি যে কোনো গ্যাসের এসটিপিতে 22.4 লিটার, এখানে লিখে দিই এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন মানে O2 গ্যাসের মোল সংখ্যা, গ্যাসের মোল সংখ্যা 1। আমাদের এখানে বলেছে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা হয়ে যাবে 1/22.4 ইন্টু 67.2। তো পয়েন্ট উঠে গেলে নিচে 10 আসবে, এদিকের পয়েন্ট উঠে গেলে উপরে 10 যাচ্ছে। তো 10 কেটে গেল, তাহলে আমরা যেটি পাচ্ছি একে যদি একটু কাটাকাটি করি, প্রথমত 2 দিয়েই আমরা দিই। 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, আবারও দিলে 2 3 6, 2 3 6, 1 চলে আসবে, 2 6 12। আবারও দিলাম 2 দিয়ে, 2 5 10, 2 6 12। একেও 2 দিয়ে দিলাম, 2 একে 2, এদিকে 1 চলে এলে 13, 2 6 12, এদিকে 1 আসবে 16, 2 আসতে 16। আমরা এখানে এর পরেও ছোট ছোট করে কাটতে পারো, তোমরা 2 দিয়ে ভাগ দিতে পারো, না হলে আমি একবারে এই 56 রয়েছে একেই একবার দিয়ে দিচ্ছি। 56 3 হয়ে যাচ্ছে 168। ওকে, তাহলে আমরা পাচ্ছি 3। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে মার্ক করে নিই অপশান সি, যেটার উত্তর 3। নেক্সট পরবর্তী রয়েছে সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ আসে সেটি হলো বিকিরণ পদ্ধতি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট, পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় অ্যামমিটার যন্ত্র যা পরিমাপ করে তা হলো প্রবাহ মাত্রা। নেক্সট 1.4-এ বলছে শ্রেণী সমবায়ে যুক্ত 3টি রোধ R1, R2, R3 এরূপ যে R1-এর থেকে ছোট R2, R2-র থেকে ছোট R3 মানে যাকে আমরা লেস দেন বলি, রোধগুলির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I1, I2, I3 হলে এখানে তাহলে কোনটি সঠিক হয়ে যাবে? তো 3টির মধ্য দিয়ে একই পরিমাণ প্রবাহ মাত্রা হবে, তো I1 সমান I2 সমান I3। আর এটা হচ্ছে লেস দেন বলে ফেললাম, এটা হচ্ছে গেটার দেন হবে। ওকে, এদিকে হচ্ছে গেটার দেন, এদিকটা হচ্ছে লেস দেন। নেক্সট পরবর্তী প্রশ্ন 1.5 বলছে পিটি মানে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে H2SO4 মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়ে থাকে O2 গ্যাস মানে অক্সিজেন গ্যাস।
নেক্সট 1.6 নেশনার বিকারক K2HgI4 বাদামি বর্ণে পরিণত হয় যে গ্যাসের সংস্পর্শে, তা হয়ে থাকে NH3। নেক্সট 1.7 থার্মিট পদ্ধতিতে বিজারণ হিসাবে আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করে থাকি। এখন আমরা গ্রুপ এটা কমপ্লিট করলাম, গ্রুপ বির দিকে যাচ্ছি। তো গ্রুপ বির প্রথমেই একটি অঙ্ক রয়েছে, এটা একটু আমরা দেখে নিই। এসটিপিতে 2.24 লিটার N2তে অণুর সংখ্যা কত? তো আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন হয়ে থাকে 22.4, তাহলে 22.4 লিটার যে কোনো গ্যাস, এখানে N2 নাইট্রোজেন দেওয়া আছে, ঠিক আছে। তো যে কোনো গ্যাসের জন্য এসটিপিতে আয়তন হয় 22.4 লিটার, আর এর মধ্যে অণুর সংখ্যা থাকে, অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে ঠিক ওই এসটিপিতে 2.24 লিটার N2 অণুর সংখ্যা হয়ে যাবে কত? 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 ইন্টু 2.24। তো পয়েন্ট উঠে গেলে নিচে 100 আসবে, এদিকের পয়েন্ট উঠে গেলে উপরে 10 চলে আসবে। তাহলে 224 কেটে গেল, আমরা এখানে একটা জিরো কেটে দিলাম, তাহলে আমরা পাচ্ছি 6.022 ইন্টু উপরে 10⁻23, মানে একের পিঠে 23টা শূন্য, আর নিচে দেখো একের পিঠে একটা শূন্য, তাহলে উপরের 23টা শূন্য, নিচের একটা শূন্য কেটে গিয়ে আমরা কি পাবো? যে 10⁻22। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, আমরা তাহলে এটা করে ফেললাম। নেক্সট পরবর্তী প্রশ্নতে একটা ম্যাথের মতো দেওয়া রয়েছে, এটা সিম্পল একটা ম্যাথ। আচ্ছা, এটার জন্য একটু দেখে নেব। 12 গ্রাম কার্বনের পূর্ণ দহনে উৎপন্ন CO2 এর এসটিপিতে আয়তন কত? তো 12 গ্রাম কার্বনের সঙ্গে কার্বনকে দহন করা হয়েছে, তাহলে দহন কিসের মাধ্যমে দহন হয়েছে? নিশ্চয়ই অক্সিজেনের মাধ্যমে। তাহলে এই দুটো একত্রে যুক্ত হয়ে কি উৎপন্ন হয়? CO2, মানে কার্বন ডাই অক্সাইড। ওকে, এখন কার্বনের আণবিক ভর হয়ে থাকে 12, আমাদের প্রশ্নে এখানে 12 আছে, সে আলাদা ব্যাপার, এই 12র কথা ছেড়ে দাও। তো কার্বনের আণবিক ভর হয়ে থাকে 12। ওকে, এবারে CO2 এর সামনে কিছু নেই, মানে 1 রয়েছে, আর 1 মোল সমান হয়ে থাকে 22.4 লিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 12 গ্রাম কার্বন দহন করে 22.4 লিটার CO2 পাওয়া যায়। ওকে, তাহলে আমাদের প্রশ্নে ওটাই জিজ্ঞাসা করেছে যে 12 গ্রাম কার্বনের পূর্ণ দহনে CO2 এর এসটিপিতে আয়তন কত। তাহলে 12 গ্রাম কার্বন দহন করলে 22.4 লিটার CO2 পাওয়া যাবে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখন 2.1 এর দুটো কোশ্চেন ক্যালকুলেশন করে নিলাম। নেক্সট পরে বলছে কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? এই যে আলফা সমান β/2 সমান γ/3, এই আলফা হচ্ছে দৈর্ঘ্য, বিটা হচ্ছে ক্ষেত্রফল, গামা হচ্ছে আয়তন। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধিতে কঠিনের ঘনত্বের কি পরিবর্তন হয়? সেটি হচ্ছে হ্রাস পায়। নেক্সট বলছে সত্য মিথ্যা, পিতল ও লোহার পাত যুগ্মের উষ্ণতা হ্রাস করলে বক্রতার বাইরের দিকে লোহার পাত থাকবে, এটি হচ্ছে মিথ্যা। নেক্সট বাম স্তম্ভ ও ডান স্তম্ভ বলছে, এটা একটু দেখে নিই।
যে ভোল্টামিটারকে তড়িৎ বর্তনীতে যে সমবায়ে যুক্ত করা হয় সেটি হচ্ছে সমান্তরাল সমবায়। নেক্সট বলছে পরিবর্তী প্রবাহে বর্তনীর যে তারে সুইচ লাগানো থাকে সেটি হচ্ছে লাইভ তার। নেক্সট সত্য মিথ্যা কি বলছে, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে জারণ ঘটে, এটা হচ্ছে মিথ্যা, ক্যাথোডে বিজারণ ঘটে। নেক্সট 2.6 তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়, গ্রাফাইটকে ব্যবহার করি। নেক্সট লাইকার অ্যামোনিয়ার পরিমাণ কত, 35%। নেক্সট বলা হয়েছে কালামাইন কোন ধাতুর আকরিক, সেটি হচ্ছে জিঙ্ক, Zn। নেক্সট সক্রিয়তা সারিতে সবচেয়ে উপরে কোন ধাতু থাকে, সেটি হচ্ছে পটাশিয়াম মানে কে ধাতু। নেক্সট আমরা এখন গ্রুপ বি মোটামুটি কমপ্লিট করলাম, এরপরে আমরা যাচ্ছি গ্রুপ সির দিকে। তো গ্রুপ সির প্রথম কোশ্চেন বলছে একটি তড়িৎবাহী সলিনয়েড কেন দণ্ডচুম্বকের মতো আচরণ করে। এই যে তড়িৎবাহী সলিনয়েড দণ্ডচুম্বকের ন্যায় আচরণ করে, 1, 2, 3 এই 3টে পয়েন্ট দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে তুলে নিও আর এই বাড়তিগুলো কেটে দাও। আর ছবিগুলো পারলে যদি দিয়ে রাখতে পারো খুবই ভালো হয়। আর 3 নম্বর পয়েন্টের অল্প কিছুটা এদিকে রয়েছে, দেখতে পারো। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। তো এখানে একটা ম্যাথ রয়েছে, এটা একটু আমরা ছোট্ট করে দেখে নিই। 30 ওহম রোধের মধ্য দিয়ে 8 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা কত সময় ধরে চললে 6400 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। ওকে, তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আগে তুলে নেব। 30 ওহম রোধ মানে রোধ বলেছে আর সমান 30 ওহম। নেক্সট 8 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা, তাহলে আই সমান আমরা লিখতে পারি 8 অ্যাম্পিয়ার। নেক্সট কতটা তাপ বলছে, 6400 তাপ। তাপকে আমরা কি দ্বারা জানি, এই সমান হয়ে থাকে তাপ যেটা 6400 ক্যালোরি মানে CAL। এখন আমাদের বলেছে কত সময়, টি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা এখানে একটা সমীকরণ ইউজ করব, যে সমীকরণটা যেটা জুলের 3টি সূত্রকে মিলিত সমীকরণ, এই সমান আই স্কয়ার RT বাই 4.2। তো আমরা এখানে যেহেতু টি এর মানটিকে নির্ণয় করব, টিকে অপোজিটে নিয়ে চলে আসি। তাহলে টিকে অপোজিটে নিয়ে এলে আমরা পেয়ে যাচ্ছি যে এইচ ইন্টু 4.2, এটা উল্টে যাবে, বাই আই স্কয়ার আর। তাহলে এইচের মান কত, এইচের মান 6400 ইন্টু 4.2 বাই আই স্কয়ার, এর মান আই হচ্ছে 8 আর 8-এর স্কয়ার রয়েছে তাই আমরা 8 দুবার লিখলাম, ইন্টু আর এর মান 30। তো উপরের পয়েন্ট তুলে দিলে আমরা নিচে 10 দিলাম। তো নিচের দুটো শূন্য কাটলাম, উপরের দুটো শূন্য কাটলাম। ওকে, এবারে 8 দিয়ে দিলে 8 8 64, আবারও 8 দিয়ে দিলে নিচের 8 চলে যাচ্ছে। 3 দিয়ে দিলে 3 1 3, 3 4 12, তাহলে আমরা পাচ্ছি যে 14। তাহলে আমরা টি এর মান পেয়ে গেলাম 14 এত সেকেন্ড। উত্তরটি হয়ে যাবে 14 সেকেন্ড। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে কি ঘটে সমীকরণ সহ লেখো। উচ্চ উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করা হলো। তো ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে উচ্চ উষ্ণতায় বলতে 1100 ডিগ্রি সেলসিয়াসের মধ্য দিয়ে পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর বাদামি বর্ণের একটা মিশ্রণ উৎপন্ন হবে, আর ওকে আমরা বলে থাকি নাইট্রোলিম। আর না এখানে বিক্রিয়াটাও দেওয়া হয়েছে। নেক্সট বলছে লাইকার
বোতল বরফে ঠান্ডা করে খুলতে হয় কেন, সেটা আমরা নেক্সট পেজে দেখে নেব। এই যে এখানে রয়েছে, কারণ অ্যামোনিয়ার বোতল খোলার সময় উচ্চ চাপে দ্রবীভূত অ্যামোনিয়া চাপমুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ছিটকে চোখে লাগতে পারে এবং চোখের ক্ষতি হতে পারে। এজন্য বোতলটিকে ঠান্ডা করে এর ছিপি খুলতে হয়। বোতলটি ঠান্ডা করলে বোতলের মধ্যে গ্যাসীয় অ্যামোনিয়া পুনরায় কিছুটা দ্রবীভূত হয়, ফলে বোতলের মধ্যে অ্যামোনিয়া গ্যাসের চাপ হ্রাস পায়। এই অবস্থায় ছিপি খুললে অ্যামোনিয়া ছিটকে এসে চোখে পড়ার সম্ভাবনা থাকে না। নেক্সট পরবর্তী প্রশ্ন যাচ্ছি যে কপারের তৈরি পাত্রে খাবার রাখা উচিত নয় কেন। কারণ কপারের পাত্রে যদি আমরা খাবার রাখি তাহলে ওখানে একটা সবুজ রঙের ছোপের দাগ হয়। ওকে, এবার সেটা কেন হয় খুব সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে, যাকে আমরা তামার ক্ষয় বলেও জানি। নেক্সট বলছে ক্ষারীয় ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন। তো সেটা আমরা দেখে নিচ্ছি। এই যে সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে এক প্রকারের ক্ষারীয় ধাতু, আর এগুলো কার্বন বিজারণ নিষ্কাশন করা যায় না কেন, খুব সুন্দরভাবে বিক্রিয়া সহ দেওয়া হয়েছে। নেক্সট এখানে একটা অঙ্ক বলছে, এটাকে একটু দেখে নিই। কত গ্রাম CaCO3 এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 22 গ্রাম CO2 উৎপন্ন করবে। তো আমাদের এখানে বলেছে CaCO3 সঙ্গে অতিরিক্ত লঘু HCl এর বিক্রিয়া, তাহলে বিক্রিয়াতে বলা হচ্ছে যে CaCO3 যার সঙ্গে HCl বিক্রিয়া করা হয়েছে, তো এটাকে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, CO2 উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা লিখছি CO2। তো এখানে এই বিক্রিয়াটি করলে CO2-র সাথে সাথে আরও কিছু উৎপন্ন হয়, সেটা আমরা লিখে নিই CaCl2 প্লাস H2O, এটা উৎপন্ন হলো। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। তো বিক্রিয়াটিকে ব্যালেন্স করার জন্য আমরা এই HCl এর সামনে 2 দিয়ে দিলাম, এটা একটু ব্যালেন্স হয়ে গেল। এখন আমাদের এই CaCO3 এবং এই CO2 এই দুজনকে নিয়ে আমরা কাজ করব। ওকে, তো আমরা এদের দুজনের আণবিক ভরটা আগে নির্ণয় করে নিই। Ca যার আণবিক ভর হয়ে থাকে 40 প্লাস C যার আণবিক হয় 12 প্লাস O যার আণবিক 16, আর 3টে O রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম। এখানে Ca হচ্ছে ক্যালসিয়াম একসঙ্গে রয়েছে, আর এখানে C কেবলমাত্র একলা। ওকে, এটা কিন্তু বুঝে নিতে হবে তোমাদের সংকেত দেখে। এবং এখন এটা যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে পাচ্ছি 40 প্লাস 12 প্লাস 16 3 48। ওকে, এখন এটা আমরা যোগ করলে পেয়ে যাব 100 গ্রাম। এবারে কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বনের জন্য 12 প্লাস ও এর জন্য 16, আর দুটো রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 12 16 দুগুণে 32, তাহলে আমরা পাচ্ছি 44 গ্রাম। এখানে তাহলে আমরা লিখব যে 44 গ্রাম CO2 থেকে 100 গ্রাম CaCO3 পাওয়া যায়। তাহলে এই 22 গ্রাম CO2 থেকে কত গ্রাম CaCO3 পাওয়া যাবে, এটাই আমাদের জিজ্ঞাসা করেছে, কত গ্রাম CaCO3 পাওয়া যাবে। তাহলে এটাই আমরা নেক্সট পেজে একটু দেখে নেব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 44 গ্রাম CO2 উৎপন্নের জন্য 100 গ্রাম CaCO3 প্রয়োজন। তাহলে আমাদের প্রশ্নে বলেছে 22 গ্রাম, তাহলে 22 গ্রাম CaCO2 উৎপন্নের জন্য কতটা CaCO3 প্রয়োজন, যে 100 বাই 44 ইন্টু 22, তো 22 দুগুণে 44, 2 দিয়ে দিলে 50, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 50 গ্রাম CaCO3 প্রয়োজন। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।
নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানেও একটি ম্যাথ রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডকে চুনের সঙ্গে মিশিয়ে উত্তপ্ত করতে হবে? ওকে, তো এখানে আমরা যে বিক্রিয়াটি করব, যে কতটা অ্যামোনিয়া প্রয়োজন, আমাদের প্রয়োজন হয়ে থাকবে অ্যামোনিয়া মানে NH3 প্রয়োজন। বলছে কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হয়ে থাকে NH4Cl, এই হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত, যার সঙ্গে চুন বিক্রিয়া করবে, অ্যামোনিয়াম ক্লোরাইডকে চুনের সঙ্গে বিক্রিয়া, তাহলে প্লাস চুনের সংকেত হয়ে থাকে CaOH এর হোল 2। তো এই দুজনকে বিক্রিয়া করলে আমরা এই যে NH3 মানে অ্যামোনিয়া পাবো, তার সঙ্গে আমরা CaCl2 এবং H2O পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এখন বিক্রিয়াটিকে ব্যালেন্স করতে হবে, তার জন্য NH4Cl এর সামনে 2 দিলাম এবং এদিকে H2O এর সামনে 2 দিলাম। এবারে দেখো ব্যালেন্স হয়ে গেল। এখন আমাদের প্রশ্নের মধ্যে যেমনটি চেয়েছে তার জন্য এই NH4Cl এবং এই NH3, আচ্ছা NH3 ব্যালেন্সের জন্য NH3 এর সামনেও 2 বসবে। ওকে, এই দুজনের আণবিক ভর আমরা নির্ণয় করব। ওকে, এখন আমরা এই দুজনের আণবিক ভরটা একটু নির্ণয় করে নিই। তো এখানে 2 চলে এলো, N এর হয়ে থাকে 14 প্লাস H এর 1, 4টি H রয়েছে তাই 4 দিয়ে গুণ দিলাম, প্লাস Cl এর আণবিক ভর হয়ে থাকে 35.5। ওকে, এখন 2 প্লাস 14 প্লাস 1 4 4 প্লাস 35.5। ওকে, এখন 2 এই সবগুলো যোগ করলে আমরা পেয়ে যাব 53 মানে 53.5 গ্রাম। ওকে, এখন এই দুজনকে গুণ করলে হবে, না হলে আমরা এখানে ক্যালকুলেশন সুবিধার জন্য গুণটা করলাম না। ওকে, এখন আমাদের এই NH4Cl এর আণবিক ভরটা নির্ণয় করলাম, এখন NH3 এর আণবিক ভর নির্ণয় করব। তো এখানে 2 চলে এলো, N এর মান 14 প্লাস H এর মান 1, আর H এর 3টে H রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম। মান বলতে আণবিক ভরের কথাই বলছি। 2 × 14 প্লাস 3 একে মানে 3 একে 3। ওকে, 2 এদিকে 14 প্লাস 3 করলে 17। ওকে, আচ্ছা 1 মিনিট, আমাদের প্রশ্নটা লিটার এককে চেয়েছে, তাহলে NH3 এর আণবিক ভর কোনো প্রয়োজন নেই। ওকে, আমাদের এখানে লিটার এককে বের করতে হবে, তাহলে এই NH3 এর সামনে 2 রয়েছে মানে আমরা বলতে পারি কি 2 মোল, আর 1 মোল সমান হয়ে থাকে যে 22.4 লিটার, তাহলে 2 মোল সমান কত হবে, 2 গুণিতক 22.4 লিটার। ওকে, তাহলে আমরা নেক্সট পেজে করে নেব যে এসটিপিতে 2 গুণিতক 22.4 লিটার NH3 তৈরি করতে 2 গুণিতক 53, আচ্ছা আমাদের সেটা 53 ছিল, 53.5 গ্রাম NH4Cl প্রয়োজন। ওকে, তাহলে ওই এসটিপিতে আমাদের কত মোলের কথা, কত লিটারের কথা বলেছে, 11.2 লিটার। তাহলে এখানে করতে পারি 11.2 লিটার NH3 তৈরি করতে কতটা প্রয়োজন, 2 গুণিতক 53.5 বাই 2 × 22.4। ওকে, এখানে পয়েন্ট তুললে নিচে 10, আচ্ছা ইন্টু
11.2। ওকে, আর এদিকের পয়েন্ট তুলে দিলে উপরে 10 চলে যাচ্ছে, এদিকের পয়েন্ট তুললে নিচে আবারও একটা 10 পাচ্ছি। তাহলে নিচের একটা 10 উপরের একটা 10 কেটে দিলাম, এদিকের 2 এদিকের 2 কেটে দিলাম। এখন এই 112 এবং এদিকে 224, একে যদি আমরা 2 দিয়ে দেই, যে 112 ইন্টু 2 সমান 224, 2-এ চলে যাচ্ছে। একে যদি আমরা 5 দিয়ে দেই, 5 একে 5, 5 একটা শূন্য চলে যাচ্ছে, 5 7 35, 5 2 10। ওকে, আর কাটাকাটি সম্ভব নয়, তাহলে আমরা পাচ্ছি 107 ভাজিতক এদিকে 2 2 4। তাহলে আমরা পেয়ে যাব 107কে 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে বলছি 4 দিয়ে ভাগ করলে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 26.75 গ্রাম NH4Cl প্রয়োজন। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নতে আসছি, যে গ্যাসের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন? তার অ্যান্সারটা খুব সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও। নেক্সট পরবর্তী পেজ একটা ম্যাথে রয়েছে, এটা একটু আমরা দেখে নিই। এখানে কি বলছে একটু দেখি। 0 ডিগ্রি সেলসিয়াস ও 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে 50 সেন্টিমিটার ও 50.03 সেন্টিমিটার হলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাথমিক দৈর্ঘ্য। ওকে, প্রাথমিক দৈর্ঘ্য নয়, প্রাথমিক উষ্ণতা করি। উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, অন্তিম উষ্ণতা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণতার পার্থক্য কত হচ্ছে? উষ্ণতার পার্থক্য, এই যে অন্তিম উষ্ণতা থেকে প্রাথমিক উষ্ণতাকে মাইনাস করব, তাহলে 50 থেকে 0 করলাম, এত ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা পাচ্ছি কি 50 ডিগ্রি সেলসিয়াস। এই হয়ে গেল আমাদের উষ্ণতা। এখন দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ঠিক একই রকমের নির্ণয় করব। প্রাথমিক দৈর্ঘ্য কত? 50 সেন্টিমিটার, এবং অন্তিম দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 50.03 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্যের পার্থক্য কত? এখানে একটু লিখে নিচ্ছি, দৈর্ঘ্যের পার্থক্য সমান 50.03 মাইনাস 50, তাহলে মাইনাস করলে পেয়ে যাব 0.03 সেন্টিমিটার। ওকে, এখন আমরা মোটামুটি এইটুকু পেয়ে গেলাম। এখন বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটা সূত্র রয়েছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান দৈর্ঘ্য ও দৈর্ঘ্য প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিতক উষ্ণতা বৃদ্ধি। এই হচ্ছে আমাদের সমীকরণ। এখন দৈর্ঘ্য প্রসারণ বলতে দৈর্ঘ্য প্রথমে কতটা ছিল, তারপরে কতটা হয়েছে, মানে দৈর্ঘ্যের পার্থক্যের কথাই বলছে। দৈর্ঘ্য তাহলে কতটা পার্থক্য হয়েছে, এই যে 0.03 বাই প্রাথমিক দৈর্ঘ্য। আমাদের প্রাথমিক দৈর্ঘ্য ছিল 50, ইন্টু উষ্ণতা বৃদ্ধি হয়েছে। কতটা উষ্ণতা বৃদ্ধি হয়েছে, মানে উষ্ণতার পার্থক্য, এই যে উষ্ণতার পার্থক্য হচ্ছে 50, এই যে এখানে রয়েছে 50, তাহলে ওটাই আমরা এখানে লিখলাম। এখন এদিকের পয়েন্ট তুলে দিলে নিচে আমরা 100 পেয়ে যাব। তাহলে নিচে আমরা পাচ্ছি কি 3 বাই, এটা ক্যালকুলেশান করলে হয়ে যাবে 25, 4 তার পিঠে আসছে 4টে শূন্য,
এদিকে দুটো শূন্য, আর 5-এর পিঠে একটা, এদিকে 5-এর পিঠে একটা শূন্য। এই নিয়ে আমাদের 4টে শূন্য, আর 5 5 গুণ করলে 25। ওকে, এখন এখানে পেজ নেই, তো নেক্সট পেজে একটু সমাধানটা করে দিচ্ছি। তাহলে আমরা ওখানে পেলাম 3/25, যার পিঠে 4টে শূন্য। এখন একে আমরা একটু নতুনভাবে লিখতে পারি যে 3/25 ইন্টু 10⁴। ওকে, লেখা সম্ভব। তো 3কে আমরা যদি 25 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 1 পয়েন্ট, এটা 1 পয়েন্ট নয়, 0.12 ইন্টু 10⁴ ছিল, সেটা উপরে উঠে গেলে -4 হয়ে যাবে। এখন আমরা 1.2 লিখতে পারি, দশমিক এদিকে একটা সরে গেছে, তাই আমরা এই 10-এর পিঠে -4 ছিল, তার পরিবর্তে -5 করে দিলাম। ওকে, এত ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে আমরা একটু দেখে নেব। তো এখানে আমাদের বলছে কঠিনের মধ্যে তাপীয় পরিবহন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। সেটি হচ্ছে দৈর্ঘ্য, যাকে আমরা এল দ্বারা চিহ্নিত করি, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যাকে আমরা এ দ্বারা চিহ্নিত করি, এবং উষ্ণতা। ওকে, উষ্ণতাকে আমরা থিটা বা টি দ্বারাও চিহ্নিত করতে পারি। এই হয়ে গেল আমাদের কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। নেক্সট বলছে কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কী বোঝো, সেটা নেক্সট পেজে তুলে ধরেছি। এই যে তাপ পরিবাহিতাঙ্ক, এটা একটু তোমরা দেখে নিও। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে একটি ম্যাথ রয়েছে, এটা একটু আমরা ছোট্ট করে দেখে নিই। 3টি রোধের মান 5 ওহম, 2 ওহম মানে 2 ওহম এবং 15 ওহম। এদের সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে তা নির্ণয় করো। তো 3টি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করি, একটি রোধ হয়ে গেল, 2টি রোধ, এদিকে নেক্সট 3টি রোধ। তাহলে প্রথম রোধটাকে ধরলাম 5 ওহম, দ্বিতীয়টাকে 2 ওহম, পরেরটা 15 ওহম, উপরেরটাকে আমরা R1, দ্বিতীয়টাকে R2 এবং তৃতীয়কে R3 ধরি। যেহেতু সমান্তরাল বলেছে তাহলে তার সমীকরণ কি হয়, 1/R/1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ওকে, এখন R1 এর মান হচ্ছে 5 প্লাস R2 এর মান রয়েছে 2, R3 এর মান রয়েছে 15। এদের লসাগু করলে আমরা নিচে পেয়ে যাব 30। তো 5 6 30, 6 একে 6, প্লাস 2 ইন্টু 15, তো 2 গুণিতক 15 করলে 30 হবে, তাহলে 15 একে 15, উপরে 15 পাচ্ছি, ইন্টু 15 দুগুণে 30, 2 একে 2। ওকে, নেক্সট আমরা পাশে দেখে নিচ্ছি, 6 প্লাস 15 প্লাস 2 করলে আমরা পাচ্ছি এটা 23। ওকে, তাহলে 1/R সমান 23/30। তাহলে আরকে ঘুরিয়ে দিলে এদিকে আমরা এটাকেও ঘুরিয়ে দিচ্ছি, 30/23। 30কে 23 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 1.30 এত ওহম। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ওর সঙ্গে বলছে কোন বাল্বে অত্যাধিক পারদজনিত দূষণ হয়ে থাকে, সেটা হচ্ছে CFL। ওকে, নেক্সট এখানে আসছে আবিষ্ট তড়িৎচালক বলের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, ব্যাখ্যা করো। তো সেটা লেঞ্জের সূত্রের সাহায্যে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নেই কেন সেটা ব্যাখ্যা করা হয়েছে। নেক্সট বলছে লেঞ্জের সূত্র কাদের মধ্যে সম্পর্ক সূচিত করে, সেটি হয়ে যাবে যে আবিষ্ট তড়িৎচালক বল ও আবিষ্ট তড়িৎ প্রবাহ। তো ওখানে একটু ছোট্ট করে লিখে দিচ্ছি, আবিষ্ট তড়িৎ চালক
বল ও আবিষ্ট তড়িৎ প্রবাহ। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেনে যাচ্ছি যে বৈদ্যুতিক মোটরে শক্তি কীভাবে বৃদ্ধি করা হয়। এই যে আর্মেচারের পাক সংখ্যা বাড়িয়ে এবং আর্মেচারের মধ্যে প্রবাহ মাত্রাকে বৃদ্ধি করে শক্তিশালী চৌম্বক ব্যবহার করে এই সব ইউজ করলে আমরা মোটরের শক্তি বৃদ্ধি করতে পারি। নেক্সট বলছে বার্নলের ঘূর্ণনে কোন ধরনের তড়িৎ প্রবাহ হয়ে থাকে, সেটি ডিসি। নেক্সট, এখন লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার হয়। এই যে ক্যাথোড হিসাবে লোহা দ্রব্যকেই ব্যবহার হবে এবং ওই বিশুদ্ধ নিকেলকে অ্যানোড রূপে ব্যবহার হয় এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে নিকেল সালফেট, যেটাকে আমরা সংকেত হিসাবে NiSO4 দ্রবণ SO4 বলে থাকি। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণের মধ্য দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি হবে তা সমিত সমীকরণ সহ লেখো। এই যে হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে বা অ্যামোনিয়া গ্যাস চালনা করলে লালচে বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইড অধক্ষেপ উৎপন্ন হবে, যার বিক্রিয়াও বা সমীকরণ দেওয়া হয়েছে। নেক্সট এখানে বলছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস থেকে কিভাবে বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করা হয় এবং অম্লরাজ কী। তো এখানে দেখতে পাচ্ছ যে হাইড্রোক্লোরিক গ্যাস থেকে কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। এই যে প্রায় সমান আয়তনের হাইড্রোজেন ও ক্লোরিন নলের মধ্যে দিয়ে সিলিকা দিয়ে তৈরি একটি দহন প্রকোষ্ঠে চালনা করে দহন করা হলো। দহনের ফলে H2 এবং Cl2 যুক্ত হয়ে HCl গ্যাস উৎপন্ন হয়। এই যে HCl গ্যাস উৎপন্ন হয়ে গেল, ওই উৎপন্ন HCl গ্যাসকে একটি হিমকক্ষের মধ্য দিয়ে চালনা করে ঠান্ডা করার পর জলের ধারায় দ্রবীভূত করা হয়। উৎপন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিচে বের করে নেওয়া হয়। তাহলে HCl মানে হাইড্রোক্লোরিক গ্যাসকে একটা হিমঘরের মধ্যে ঠান্ডা করে সেখান থেকে বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করা হয়, তার বিক্রিয়াটা এখানে দেওয়া হয়েছে। তারপরে বলছে অম্লরাজ কি, যে গাঢ় নাইট্রিক অ্যাসিড যার সংকেত HNO3 ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড যাকে আমরা HCl বলে থাকি, একে 1:3 অনুপাতে মিশ্রণ করলে সেই মিশ্রণটিকে আমরা রাজ অম্ল বা অম্লরাজ বা ওকেই অ্যাকোয়া রিজিয়াও বলে থাকি। আর এটি স্বর্ণ দ্রবীভূত করতে ব্যবহার করা হয়, মানে সোনাকে দ্রবীভূত করতে। ওকে, তাহলে আজকে আমাদের বিষয়ের মধ্যে যা কিছু ছিল খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। তো এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, এবং আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে বা তোমাদের যে ডাউট গ্রুপ রয়েছে টেলিগ্রামে, ওখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যদি তোমাদের এই পিডিএফটি প্রয়োজন হয় তাহলে তোমরা ওই ডাউট গ্রুপেই পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানে রাখছি। আর আগামীকাল আমরা মডেল 12 নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।